দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় পর্ব। রোদের তীব্রতা বাড়ছে। সুপ্তির স্নিগ্ধ কোমল মায়াবী শ্যামবর্ণ মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে। কখনো বা সুপ্তি বিরক্ত হয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডগার ঘাম মুছে নিচ্ছে। এত কাছ থেকে সেই দৃশ্য দেখে খুব সাবধানে আবিরের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। একজন অবিবাহিত মেয়েকে নিয়ে এইসব ভাবা একদম ঠিক না, আবির বেশ বুঝতে পারছে। কিন্তু অবুঝ মনকে সামলে রাখার সাধ্য কার? মন ও মস্তিষ্কের নীরব যুক্তিতর্কে বারবার মস্তিষ্কের পরাজয় হচ্ছে। পরিণত বয়সে এসে এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না আবির। বাসায় যাব কখন আমরা? সুপ্তি আবিরের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করল। আবিরে চোখ তুলে তাকাতে এই প্রথম চার চোখের মিলন হলো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির দৃষ্টিতে কিছু একটা বিশেষত্ব আছে। ওই গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, কেমন চোখের কোণে জল জমে গেল। আবির অন্যদিকে তাকিয়ে বড় করে দম ছাড়ল, বলল, এই তো। সৌভিককে ডাকতে হলো না, দীপ্তিকে নিয়ে চলে এলো। বলল, চলো ব্রো, বাড়ি যাব। আবির বলল, কিছু খাবি না? সৌভিক দায়সারা ভাবে বলল, না, একবারে ভাত খেয়ে রওনা হব। ওরা চলে গেলে তো সুপ্তিও চলে যাবে। কথাটা মনে হতেই আবিরের খুব অসহায় বোধ করল। এই স্বল্প পরিচিত মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে এত দেখছে আবির, কিছুতেই মন ভরছে না। আবির হাঁটতে হাঁটতে গলায় সুর ঢেলে দুটো লাইন গাইল। ওই দুটো চোখ যেন জলে ফোঁটা পড়ত। যত দেখি তৃষ্ণা মেটে না, আমি এই রূপে দেখে দেখে মরতে চাই। তেমনও পারি ওগো বাঁচতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সৌভিকের মনটা বিতৃষ্ণায় ভরে গেল। সদ্য প্রেমে পড়লে যেমন চোখ মুখে রঙিন কিংবা লাজুক আভা ফুটে ওঠে, আবিরের চোখ মুখে সুপ্তিকে দেখার পর থেকে একই রকমের লালচে আভা ফুটেছে। একজন ছেলে হয়ে আরেকজন ছেলের এই দৃষ্টি চট করেই সৌভিকের চোখে ধরা পড়ল। এই মুহূর্তে এত বাজে অনুভূতি হচ্ছে, ইচ্ছে করছে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে? এত মেয়ে রেখে ব্রো কেন সুপ্তিকেই পছন্দ করলো? দীপ্তির গায়ের রং ধপধপে ফর্সা। এই সৌন্দর্য সুপ্তির মায়াকাড়া চেহারার কাছে বড্ড ম্লান লাগছে। দীপ্তিকেও সহ্য হচ্ছে না। বিয়ে করবে না সৌভিক, কিছুতেই দীপ্তিকে বিয়ে করবে না। সৌভিকের সুপ্তিকেই চায়, সারা জীবনের জন্য শুধু সুপ্তিকে চায়। দীপ্তির সৌন্দর্যের মোহে পড়ে বড্ড ভুল হয়ে গেছে। ক্ষণিকের মোহ কেটে যেতেও সময় লাগেনি। সুপ্তির চলে যাওয়ার দৃশ্য খুব কাছ থেকে দেখল আবির। অবুঝ মন চিৎকার করে বলছে, প্লিজ চলে যেও না সুপ্তি, আমার চোখের সামনে আরেকটু সময় থেকে যাও প্লিজ। মুখে কুলুপ এঁটেছে, ঠোঁট দুটো নড়ে যে বাই বলবে সেই শক্তিটুকুও শরীরে অবশিষ্ট নেই। সুপ্তিকে থেকে যেতে বলবে কিসের অধিকারে? আবিরের পরিণত বয়সের অতলে লুকিয়ে থাকা অবুঝ মনটা যতটাই অশান্ত, চোখ দুটো ততটাই শান্ত স্থির। সুপ্তিদের মাইক্রোবাসটা যখন ওদের অ্যাপার্টমেন্ট ছেড়ে সাঁই করে চলে গেল, তখন দুপুরের কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া বিরাজ করছে। বাতাসে শুকনো পাতা উড়ছে। আবির ব্যালকনিতে মনমরা হয়ে চুপটি করে বসে রইল। দৃষ্টি পিচ ঢালা রাস্তার চলন্ত গাড়িটার দিকে স্থির। গাড়িটা একসময় আবিরের দৃষ্টির বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল আবির। অপরিচিত একটা মেয়ের জন্য এত কেন মন খারাপ হচ্ছে? কারণ জানে না আবির, পাপড়ি চলে যাওয়ার দিনও এতটা কষ্ট অনুভব হয়নি।
যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল আবির। তবে আজ কেন এমন অসহ্য অনুভূতি হচ্ছে? বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। বাড়িতে বোমা ফাটলেও এতটা চমকাতো না সুমিত্রা, যতটা চমকালো এই মুহূর্তে সৌভিকের বলা কথা শুনে। ছেলেটা কি তবে পাগল হয়ে গেল? বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনকে পছন্দ করলো, এখন আবার বলছে ছোট বোনকে না বড় বোনকেই বিয়ে করবে সৌভিক। অথচ বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে সৌভিক দীপ্তির ছবি দিয়ে। বিয়ের কার্ডেও কনের নামের জায়গায় দীপ্তির নাম জ্বলজ্বল করছে। সবচেয়ে বড় কথা, কার্ড কম বেশি আত্মীয় স্বজন পরিচিত সবাইকে বিলি করা হয়ে গেছে। এখন পাত্রী বদল করলে লজ্জার শেষ থাকবে না। সৌভিকের জেদ সম্পর্কেও বেশ অবগত সুমিত্রা। অমন করে কি দেখছো মা? বললাম তো দীপ্তিকে বিয়ে করব না, আমার সুপ্তিকেই চাই। বিয়েটা কোনো ছেলে খেলা নয় সৌভিক। সেটাই তো বলতে চাইছি মা, বিয়েটা কোনো ছেলে খেলা না, সারা জীবনের ব্যাপার। সুপ্তিকে বিয়ে করব আমি। অসম্ভব, এটা কিছুতেই হয় না। আশ্চর্য, কেন হবে না মা? সুপ্তিকে দেখতে গিয়ে যদি তোমরা দীপ্তির সাথে আমার বিয়ে ঠিক করতে পারো, ঠিক একইভাবে দীপ্তির সাথে বিয়ে ভেঙে সুপ্তিকে বিয়ে করা কোনো ব্যাপার না মা। সুমিত্রা রেগে গেল। ছেলের কথা শুনে ধীরে ধীরে প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। তবুও রাগী সুরে বলার চেষ্টা করলো, সুপ্তিকেই যখন বিয়ে করবি তখন ঢং করে দীপ্তিকে পছন্দ করলি কেন? বিয়ে ঠিক করার আগে তোর মতামত নেইনি? বল, নেইনি? সৌভিক বলল, তখন দীপ্তিকে ক্ষণিকের জন্য ভালো লেগেছিল, তাই বিয়ে করতে চেয়েছি। এখন সুপ্তিকে ভালো লাগছে, তাই বিয়েটা সুপ্তিকেই করব। তোর এই ছেলে মানুষই প্রস্তাব জীবনেও সুপ্তির মা বাবা মেনে নেবে না। সৌভিক শীতল কণ্ঠে বলল, না মানলে আই ডোন্ট কেয়ার, তুলে এনে বিয়ে করব তাদের বড় মেয়েকে। সুমিত্রার ইচ্ছে করছে ছেলের গালে ঠাসিয়ে থাপ্পড় বসিয়ে দিতে, অসভ্য কোথাকার। কিন্তু বিয়ে উপযুক্ত ছেলের গায়ে হাত তোলা যায় না। বহু কষ্টে নিজের রাগ সংবরণ করল সুমিত্রা। তার মাত্র 1 সপ্তাহ পর বিয়ে, অথচ ছেলেটা কি পাগলামি শুরু করলো। ছেলের অবিচল আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনে ভয়ে সুমিত্রার হাত পা ভেঙে আসছে। একদিনের ব্যবধানে কি এমন দেখল সুপ্তির মাঝে যে এভাবে মত পাল্টে গেল সৌভিকের? সৌভিক আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘরে চলে গেল। দীপ্তির কাছ থেকে নাম্বার চেয়ে নিয়ে ফোন দিল সুপ্তিকে। সুপ্তি ফোন রিসিভ করতেই বলল, কি অবস্থা, কি করো এখন? কে আপনি? আমি তোমার হবু বর। সুপ্তি চমকে উঠল, কড়া কণ্ঠে বলল, ফাজলামো ছাড়ুন, কে আপনি? বিকেল 4টের দিকে ক্যাফে চলে আসবা, আমি অপেক্ষা করব। আশ্চর্য, অপরিচিত কারোর ডাকে আমি কেন যাব? পরিচিত হতেই তো চাইছি সুপ্তি। সৌভিক? এতক্ষণ সময় লাগলো সৌভিকের কণ্ঠ চিনতে? সুপ্তি নিজের উপরই খুব রাগ হলো, বলল, দীপ্তির সঙ্গে দেখা করবেন? ওর সাথেই দেখা করুন, আমি যেতে পারবো না, সরি। আমার তো এই মুহূর্তে দীপ্তিকে দরকার নেই, আমার তোমাকেই দরকার সুপ্তি, খুব দরকার। সৌভিকের গাঢ় কণ্ঠস্বরে বলা কথাগুলো যেন কেমন লাগলো শুনতে, এবং একই সাথে গা গুলিয়ে উঠল। ছোট বোনের হবু বর হয়ে বড় বোনের সাথে একান্তে কি দরকার থাকতে পারে বুঝতেই পারল না সুপ্তি। সুপ্তি, আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একবার এসো, আমার তোমাকে কিছু বলার আছে। মেয়েটাকে কেমন লাগলো রে আবির? আবির ফুল গাছগুলোতে এক মনে জল দিচ্ছিল। মায়ের কথা শুনে হাত থেমে গেল, অবাক হয়ে বলল, কার কথা বলছো মা? সুপ্তির কথা বলছি। আবিরের বুকের ভেতর মৃদু কেঁপে উঠল, তবে মুখখানা খুব শান্ত, ধীর কণ্ঠে বলল, খারাপ না। তৃণারানী দোলনায় বসতে বসতে বলল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সৌভিকের বিয়েটা হয়ে গেলেই তোর বিয়ের কথা তুলব। আবির চমকে উঠল। তৃণারানী
মৃদু হেসে ছেলের মাথায় স্নেহের হাত রাখল, বলল, তুই কেন ওই ডাইনিটার জন্য বিবাগী হবি আবির? তোকে আবার বিয়ে দেব আমি, তোর সুন্দর গোছানো একটা সংসার হবে। আজ আর বিয়ে করব না। এই কথাটা বলল না আবির, শুধু বলল, যার সাথেই বিয়ে ঠিক করো না কেন মা, আমার অতীতটা লুকিও না। সব সত্যি জানার পর তারা যদি আগ্রহ দেখায় বা তাদের মেয়ে যদি রাজি থাকে তবেই বিয়ে করব, তাছাড়া নয়। একটা মানুষের সাজানো গোছানো সুন্দর জীবন এলোমেলো করে দেওয়ার জন্য কয়েক মুহূর্তই যথেষ্ট। রাতের তৃতীয় প্রহর, অথচ আবিরের চোখে ঘুমের লেশমাত্র নেই। চোখের পাতায় সুপ্তির কোমল মুখখানা বারবার ভেসে উঠছে। এই দহন সইতে না পারার যাতনা কি যে অসহ্য লাগছে আবিরের। কাউকে যদি বলতে পারত তাহলে বোধহয় গুমোট বাঁধা মনটা খানিকটা হালকা হতো। নিজের ভাঙাচোরা মনের ভেতর নতুন অনুভূতি জাগানোর গল্প কাকে বলবে আবির? আর মাত্র 1 সপ্তাহ, তারপর আবার ক্ষণিকের জন্য দেখা হবে সুপ্তির সাথে, হয়তো কথাও হবে। এই ভাবনাটা মনে আসতে অন্যরকম ভালো লাগায় শরীর মন সতেজ হয়ে গেল। সৌভিক ক্যাফেতে ঢুকে বারংবার সুপ্তিকে ফোন দিল। ঘাট টেরা মেয়েটা ভুলেও ফোন রিসিভ করল না। 1 ঘন্টা মতো বসে থেকে ব্যর্থ হয়ে বাড়ি চলে গেল সৌভিক। সুপ্তির ওপর রাগ করে পুরো একটা দিন না খেয়ে থাকলো সৌভিক। বাবা ডাকছে, ঘুম আসছে না, তবুও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করল না। আরও মিনিট 10 বিছানায় গড়াগড়ি পেরে তারপর ফ্রেশ হয়ে বাবার ঘরে গেল। সৌভিকের বাবা সুফল বাবু ছিলেন একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। দীর্ঘদিন চাকরি করে গত বছর অবসরে গেছেন, তবে স্বভাবে বেশ রাগী ও বদমেজাজি। বাবাকেই যা একটু ভয় পায় সৌভিক। চেহারার মায়ের মতো হলে কি হবে, রাগ জেদ বাবার মতোই হয়েছে। আমাকে ডেকেছিলে বাবা? ভদ্রলোক রাতে ভাত খেয়ে 10 মিনিট শোবার ঘরে হাঁটাহাঁটি করছিলেন। সৌভিককে দেখেই বিছানায় বসল। চোখের চশমাটা ঠিকভাবে পরে নিয়ে রাশভারী কণ্ঠে বলল, ঘরে এসে বসো। সৌভিক মায়ের দিকে এক পলক আগুন চোখে তাকালো, তারপর গুটি গুটি পায়ে ঘরে এসে বাবার মুখোমুখি বসল। বাবা বলল, শুনলাম তুমি নাকি মত পাল্টেছ? সৌভিক মাথা নিচু করে ফেলল, বলল, ঠিকই শুনেছ, তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করিনি সৌভিক। কিন্তু বাবা, ভদ্রলোক রাশভারী কণ্ঠে বলল, আগে আমার কথা শোনো সৌভিক, যদি ইচ্ছে হয় দীপ্তিকে বিয়ে করবে, আর না হলে আমরা বিয়ে ভেঙে দেব। এভাবে বারবার লোক হাসানোর কোনো মানে হয় না। সৌভিক বলার চেষ্টা করল, বাবা আমার কথাটা শোনো প্লিজ। সারা রাত সময় নাও, যত খুশি ভাবো, সিদ্ধান্ত সকালে জানালেও হবে। এবার যেতে পারো। সৌভিক মায়ের কাছে গিয়ে চাপা কণ্ঠে শাসিয়ে বলল, কাজটা তুমি ঠিক করলে না মা, এখন এর খেসারত তোমাদের সবাইকে দিতে হবে। সুপ্তির মায়াবী চেহারা সৌভিকের মাথায় গেঁথে গেছে। মাথা থেকে শত চেষ্টা করেও কিছুতেই সরাতে পারছে না সুপ্তিকে। অমন করে হাসতে কে বলেছিল? ওই স্নিগ্ধ হাসির প্রেমেই পড়েই তো সৌভিকের সর্বনাশ হয়ে গেল। সারা রাত ভেবেও কোনো কুলকিনারা পেল না সৌভিক। সুপ্তির যে আত্মসম্মান বোধ, জীবনেও সৌভিকের প্রস্তাবে রাজি হবে না। অন্যদিকে দীপ্তিকে বিয়ে না করলে বাবার সম্মানহানি হবে। বাবা কিছুতেই মেনে নিতে পারবে না। সৌভিক অনেক ভেবে সিদ্ধান্ত নিল, দীপ্তিকেই বিয়ে করবে সৌভিক। এতে করে সুপ্তিকে মন চাইলে দেখতে পারবে, কথা বলতে পারবে, কারণে অকারণে ছুতেও পারবে, এবং কোনোভাবে সুপ্তিকে যদি কথার মায়ের পাচে ফেলে দুর্বল করে প্রেমে ফেলতে পারে, তাহলে ঠিকই সুপ্তিকে নিয়ে পালিয়ে যাবে। এমন তো অহরহ ঘটছে। দীপ্তির বিয়ের দিন সুপ্তি মামার বাড়ি চলে যেতে চাইল। দীপ্তি কিছুতেই যেতে দিল না, জোর জবরদস্তি করে দিদিকে আটকে রাখল।
সুপ্তির এই বিয়েতে থাকতে অসহ্য লাগছে। সবাই সুপ্তিকে দেখে ফিসফিস করে বলছে, বড় বোনকে রেখে ছোট বোনটাকে বিয়ে দিল কেন? কোনো ঘাপলা আছে নাকি? দীপ্তির উপর রাগ হচ্ছে খুব। তার এই বোকা বোনটা সারাক্ষণ ফ্যান্টাসিতে ভোগে, বাস্তবতা এখনো স্পর্শ করেনি। তাই হয়তো সুপ্তির মনটা বুঝল না। বোকা, জেদ করে ঠিকই বোনকে আটকে রাখলো। সুপ্তি মামা বাড়ি চলে গেলে নাকি দীপ্তি বিয়ের পিঁড়িতে বসবে না। এটা কোনো কথা হলো? পার্লারের লোকেরা সময় নিয়ে দীপ্তিকে বউ সাজিয়ে দিল। দীপ্তির জোড়াজুড়িতে সুপ্তিকেও সাজতে হলো। এটা খুব সুন্দর কারুকাজ করা গাঢ় মেরুন রঙের জামদানি শাড়ি পরল সুপ্তি। কোমর ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, তাতে ক্লিপ দিয়ে 3টে কাঠগোলাপ গুজে দিয়েছে। চোখে টানা টানা কাজল পরল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে লিপস্টিক পরিয়ে দিল। এতটুকু সাজে কি সুন্দর লাগছে দেখতে, একদম দু চোখ জুড়িয়ে যায়। বাইরে শোরগোল শোনা যাচ্ছে, সম্ভবত বর এসেছে। সুপ্তি এগিয়ে গেল না, এত কোলাহল ভালো লাগছে না। ধীরে ধীরে ছাদে উঠে গেল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বরযাত্রীদের হই হট্টগোল গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আশ্চর্যজনকভাবে দুই ভাই আতিপাতি করে খুঁজল সুপ্তিকে। আফসোস দেখা মিলল না। আবির সুপ্তিকে এক পলক মন ভরে দু চোখ জুড়িয়ে দেখার জন্য এত দূর ছুটে এসেছে। এত খুঁজেও কোথাও পেল না। ক্লান্ত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল আবির। এখন একটা সিগারেট না খেলেই চলবে না। ছাদটা ঘুটঘুটে অন্ধকার, মেঘলা আকাশ, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। থেকে থেকে আকাশে সোনালি আভা ছড়িয়ে মৃদু গর্জন তুলে বিদ্যুৎ চমকাচ্ছে। এত আলো থেকে এসে এই অন্ধকার খুব চোখে লাগছে আবিরের। কিছুক্ষণ কিছুই দেখতে পেল না। আবির ধীরে পায়ে হেঁটে ছাদের কার্নিশে চলে গেল। সিগারেটের প্যাকেটটা প্যান্টের পকেট থেকে টেনে বের করে একটা সিগারেট দুটো ঠোঁটের মাঝখানে বেশ কায়দা করে গুজে রাখল। তারপর লাইটার জ্বালাতেই সুপ্তির মুখখানা স্পষ্ট হলো। ঠিক তখনই মৃদু গর্জন তুলে আকাশে সোনালি আভা ছড়িয়ে বিদ্যুৎ চমকালো। চমকে উঠল আবিরও। সুপ্তির অপার্থিব সৌন্দর্য ঘেরা কোমল মুখখানি দেখে মুগ্ধ দৃষ্টিতে মেলে তাকালো আবির। তড়িৎ গতিতে থু করে সিগারেটের চিপা ধরে রাখা সিগারেট মাটিতে ফেলে দিল। লাইটারের আলো নিভে গেল, আবার জ্বেলে দিল, আবার নিভে গেল। আগুনের লালচে আলোতে সুপ্তিকে দেখে আবিরের বুকের ভেতর কম্পন ধরে গেল। মানবজনম সার্থক মনে হলো। আবির ব্যর্থ হয়ে লাইটার বাদ দিয়ে ফোনের আলো জ্বেলে দিল। মৃদু হেসে বলল, এখানে কি করছেন? সুপ্তি স্মিত হেসে বলল, এমনি দাঁড়িয়ে আছি। তারপর দুজন আর কোনো কথা খুঁজে পেল না। একটু একটু দেখে তৃষ্ণা মিটছে না আবিরের। খুব বলতে ইচ্ছে করছে, এই মেয়ে, তুমি একটু আমার সামনে এসে থাকো তো, আমি মন ভরে দু চোখ জুড়িয়ে দেখব তোমাকে। সুপ্তি সাহস করে বলল, একটা গান গাইবেন? আবির হেসে দিল, বলল, গিটার আনেনি তো। গিটার লাগবে না, খালি গলায় গাইলেও চলবে। আবির সুপ্তির পাশাপাশি দাঁড়ালো, কেশে গলা পরিষ্কার করে নিল। তারপর কণ্ঠে সুর ঢেলে সুপ্তির মুখপানে এক ধ্যানে তাকিয়ে গেয়ে উঠল। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময়, শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাতছানি, কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা মিলেছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয়ে স্তব্ধ বাতাস। ঝড় বয়ে গেছে, পড়ে গেছে শুধু ছেঁড়া মাস্তুল। ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল। ছেঁড়া কবিতার পাতাগুলো সব আধো অক্ষর,
হৃদয়ের কোণে ভালোবাসার শেষ স্বাক্ষর। সুপ্তি আবেশে বুঁদ হয়ে রইল। ক্ষণিকের জন্য মনে হলো গানের প্রতিটা লাইন আবির ওকেই উৎসর্গ করেছে। আবিরের গান শেষ হতেই সুপ্তি বলল, আপনি দারুণ গান করেন। আবির হাসল, মন ভালো করা হাসি। পছন্দের মানুষের মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। বলল, ওই আর কি, ছাত্রজীবনে বন্ধুদের সাথে শখের বসে গিটার বাজানো শিখেছিলাম। ও, আবির ইতস্তত করে বলল, এখানে একা একা কি করছেন? এমনিই দাঁড়িয়ে আছি, নিচে যাবেন না? সুপ্তি উদাস হয়ে বলল, যেতে ইচ্ছে করছে না। কেন? সুপ্তি উত্তর দিল না। দূর আকাশে একটা তারা মিটিমিটি করে জ্বলছে। আকাশপানে গভীর দৃষ্টি মেলে তাকালো সুপ্তি। আবির বোধহয় বুঝতে পারল সুপ্তি গা থেকে মিষ্টি মেয়েলি স্মেল নাকে এসে লাগছে। কোত্থেকে এক পশলা বাতাস আসে। সুপ্তি কিছু অবাধ্য চুল এসে আবিরের চোখে মুখে উপচে পড়তেই আবিরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। মনটা পুলকিত হলো খুব। এতটুকু স্পর্শে এতটা মাদকতা লুকিয়ে থাকতে পারে? আবির স্বপ্নেও ভাবেনি। এখান থেকে একটুও যেতে ইচ্ছে করছে না। এই মিষ্টি মেয়েটাকে দেখার জন্যই তো আবির এত দূর থেকে ছুটে এসেছে। আচ্ছা, এই মেয়েটার পাশে কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে থাকলে মেয়েটা কি বেহায়া ভাববে আবিরকে? আকাশ কাঁপিয়ে মুঠো মুঠো ঝুম বৃষ্টি নামল। ওরা দুজন ছাদের কার্নিস থেকে বড় বড় পা ফেলে চিলেকোঠার ঘরে যেতে যেতে অনেকটা ভিজে গেল। আবির কি মনে করে চলে যেতে নিল। সুপ্তি নিচু কণ্ঠে বলল, বৃষ্টি একটু কমুক, তারপর না হয় যাবেন। আবিরের পা দুটো থেমে গেল। একটা চেয়ার পেতে বসলো, ফোনের লাইট জ্বেলে দিল। বড় বড় বাজ পড়ছে। সুপ্তি গুটিসুটি মেরে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। চুল থেকে বিন্দু বিন্দু জলের কণা চুইয়ে চুইয়ে পড়ছে। সেদিকে চোরা চোখে তাকিয়ে আবির মোহচ্ছন্ন হয়ে গেল। বুকের ভেতর শিরশিরে অনুভূতি, অস্থির মন, ব্যাকুল হৃদয়। এই ঝুম বৃষ্টির দিনে পছন্দের মানুষের সাথে একাকী থাকার মতো ভয়ঙ্কর ব্যাপার আর দ্বিতীয়টা হয় না। সুপ্তিকে দেখে মনে কোনো রকম নিষিদ্ধ ইচ্ছা যেন না জাগে। সেই ভয়ে গুটিয়ে গেল আবির। সুপ্তির দিক থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য আবির লাইটার দিয়ে ইচ্ছে করে একটু পর পর হাতে আগুনের তা দিচ্ছে। হাত পুড়ে গেলে ব্যথা লাগে। ব্যথা লাগলে সুপ্তির দিক থেকে মনোযোগ অটোমেটিক সরে যায়। বৃষ্টি থামার নাম নেই। রাত 2টো নাগাদ একটানা বৃষ্টি হলো। বৃষ্টি একটু ঝরে আসতে আবির বলল, এবার আমাদের যাওয়া উচিত। বসে থাকতে থাকতে সুপ্তির তন্দ্রা ভাব এসে গিয়েছিল। আবিরের কথায় ঘোর কাটল। কয়েক কদম হেঁটে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখল দরজা বাইরে থেকে বন্ধ। আতঙ্কে ভয়ে সুপ্তির মুখে রক্ত সরে গেল। দরজা টানাটানি করেও খুলতে পারল না। হতাশ হয়ে দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল সুপ্তি। মুখটা শুকিয়ে পাংশু বর্ণ হয়ে গেছে। সুপ্তিকে বেসামাল হয়ে কাঁদতে থেকে আবির খুব অসহায় বোধ করল। ভেতরে ভেতরে ক্ষয়ে গেল ছেলেটা। আবিরও এগিয়ে গিয়ে দরজা খানি অনেকক্ষণ ধাক্কাধাক্কি করল, কিছুতেই খুলতে পারল না। সুপ্তি কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে বলল, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। আগামীকাল সকালে আপনার সাথে এক ঘরে আমাকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে একবারও ভেবেছেন? আবিরের মুখটা শুকিয়ে গেল। বলার চেষ্টা করলো, প্লিজ আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। সুপ্তি নিজের চুল টেনে ধরে গাঢ় অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার গায়ে যদি এক ফোঁটাও কলঙ্কের দাগ লাগে, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার জন্য আমার বাবা মাকেও ছোট হতে হবে। আমি ঠিকই একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলব। আবিরের বুকের রক্ত ছলকে উঠল। এইমাত্র কি বলল মেয়েটা?
আবিরের জন্য সুপ্তি অঘটন ঘটিয়ে ফেলবে। এত বড় কথাটা অকপটে বলতে পারল সুপ্তি। ও কি জানে আবিরের বুকের 2 ইঞ্চি গভীরে একটা কোমল হৃদয় আছে। সেই হৃদয়ে তুমুল ঝড় উঠেছে। সুপ্তিকে হাপুস নয়নে কাঁদতে দেখে বেসামাল হয়ে গেল আবির। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শুধুমাত্র আবিরের জন্য সুপ্তির গায়ে কলঙ্কের দাগ লাগুক আবির স্বপ্নেও ভাবতে পারে না। কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে আবির? ভেবে ভেবে পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে। মস্তিষ্ক সুস্থভাবে কাজ করছে না। কারেন্ট নেই, ঘরটা ঘুটঘুটে অন্ধকার। আবির প্রাণপণে শান্ত থাকার চেষ্টা করলো। ফোনের লাইট জ্বেলে দিয়ে সারা ঘরে এক পলক চোখ বুলিয়ে নিল আবির। একটা পরিত্যক্ত আলমারির পেছনে একটা জানলা দেখা যাচ্ছে। আবির এগিয়ে গেল, আলমারিটা ঠেলে সরালো। থাই গ্লাসে জানলা খুলে দিতেই দেখল জানলায় কোনো গ্রিল দেওয়া নেই। আবির চোখ বন্ধ করে বুক ভরে স্বস্তির শ্বাস নিল। ক্লান্ত গলায় বলল, এই ঘরে জানলায় গ্রিল দেওয়া নেই, আপনি জানতেন না সুপ্তি? সুপ্তি চোখ তুলে তাকালো। অতিরিক্ত ভয়ে মস্তিষ্ক কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় অচল হয়ে গিয়েছিল। এই ঘরের কথায় কি আছে কিছুই স্মৃতিতে জমা ছিল না। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো। জানলা দেখে খুব অল্প সময়ের জন্য সুপ্তি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবার খানিক বাদেই সুন্দর মিষ্টি হাসিটা হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়েও গেল। এই মেয়েটার মায়াবী মুখে স্নিগ্ধ হাসির দৃষ্টি দেখে থমকে গেল আবির। আর কতভাবে আবিরকে মুগ্ধ করবে। জানলাটা একটু উঁচুতে। সুপ্তির চোখে জল মুছে দৌড়ে গিয়ে জানলা বেয়ে উঠতে লাগলো, কিন্তু ঠিকঠাকভাবে কিছুতেই উঠতে পারল না। আবির আস্তে করে বলল, আমি হেল্প করি? সুপ্তি ঝটপট উত্তর দিল, শিওর। আবির ধীর পায়ে হেঁটে গিয়ে সুপ্তির ঠিক পেছনে দাঁড়ালো। কাপা হাতে আলতো করে সুপ্তির কোমর জড়িয়ে ধরল। হাতের বাঁধন ধীরে ধীরে সুপ্তির কোমরে এঁটে বসল। সুপ্তিকে শূন্যে তুলে দিল। সুপ্তি কোমল শরীর স্পর্শ করার পর থেকে আবিরের বুকের ভেতর প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে সব কিছু ভেসে যাচ্ছে। এই প্রথম নারীর শরীর গভীরভাবে স্পর্শ করল আবির। নিজের শরীর খুব টলছে। হৃদস্পন্দন শব্দ তুলে ধুকপুক করছে। মাথা ঝিমঝিম করছে। নিঃশ্বাসের গতিবেগ দ্রুত বেড়ে যাচ্ছে। সুপ্তি তাড়া দিয়ে বলল, আর একটু উঁচু করে ধরুন। চাবি দেওয়া পুতুলের মতো মোহাচ্ছন্ন হয়ে সুপ্তির কথা মতো আরও একটু উঁচু করে ধরল আবির। তারপর খুব সাবধানে নামিয়ে দিল। সুপ্তি ছাদের ফ্লোরে লাফিয়ে নেমে বুক ভরে স্বস্তির শ্বাস ফেলল। মুখে সত্যিকারের হাসি ফুটে উঠল। বলল, বড় বাঁচা বাঁচালেন, ধন্যবাদ। দরজা কি খুলে দেব? আবির ক্লান্ত গলায় বলল, না প্লিজ, আপনি চলে যান। ওকে। সুপ্তি নুপুর পরা পায়ে ঝিনঝিন নিয়ে শব্দ তুলে ধীর পায়ে চলে গেল। আবির ধীরে ধীরে বিছানায় শরীর এলিয়ে দিল। আবিরের হাতে, বুকে, মুখে সুপ্তির স্পর্শ লেগে আছে। সুপ্তির শরীরে মন মাতানো মেলি ঘ্রাণ আবিরের শার্টে লেগে আছে। আবিরের হাত পায়ে কোনো বশ নেই। বুকের ভেতর তোলপাড় করছে। মনটাও খুব নাজুক। বিড়বিড় করে বলল, এ তুমি কেমন সুখ দিয়ে গেলে সুপ্তি? তোমার কোমল শরীরের গাঢ় স্পর্শ মেখে আমি এখন ঘুমোবো কিভাবে? আমার যে কিছুতেই ঘুম আসছে না, খুব অস্থির লাগছে। এতটা কাছে আসার পরও আমি যদি তোমাকে না পাই, তাহলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব সুপ্তি। তুমি আমায় ভালোবাসবে তো? সুপ্তি ঘরে গিয়ে সময় নিয়ে স্নান করলো। ঝর্ণার নিচে এক মনে দাঁড়িয়ে ভিজতে গিয়ে মনে হলো তখন আবির ওর কোমরে গভীরভাবে স্পর্শ করেছিল। আবিরের মুখটা সুপ্তির পিঠে গাঢ়ভাবে লেগেছিল। আবিরের পুরুষালী স্পর্শে তখন প্রচণ্ড ভয়ে, কোনো অনুভূতি না হলেও এই ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভেজা শরীরে সুপ্তি বুকের ভেতর অজানা শিহরণে কাঁপন ধরে গেল। এক রাশ লজ্জা এসে সুপ্তির চোখে মুখে ভর করল।
ঠোঁটের কোণে ফুটে উঠল চিরচেনা লাজুক হাসি। ইস, তখন মানুষটা গভীরভাবে জড়িয়ে ধরার দৃশ্য বারবার চোখের পাতায় ভাসছে। সুপ্তি দরজাটা খুলো। সুপ্তি ভেজা মাথা মুছতে মুছতে ঘরের দরজাটা খুলল। মা ক্লান্ত হয়ে সুপ্তির বিছানায় শুয়ে পড়ল। ঘুমে বুজে আসা কণ্ঠে বলল, এত রাতে স্নান করেছিস কেন? সুপ্তি মায়ের পাশে বসে পড়ল। এমনি মা, অনেকটা সময় তোকে দেখিনি, কোথায় ছিলি? সুপ্তি আস্তে করে বলল, ছাদে ছিলাম মা। অত রাতে একা একা ছাদে গেছিলি কেন? বিয়ে বাড়ি, কত মানুষজন এসেছে। সুপ্তি বিষণ্ণ গলায় বলল, এত কোলাহল ভালো লাগছিল না। মা সুপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ক্ষমা করে দিস রে মা, দীপ্তির বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, আমরা তোর জন্য একটা রাজপুত্র ধরে আনবো, দেখিস। তাছাড়া বিয়ের আসরে না গিয়ে এক হিসেবে ভালোই করেছিস। তোকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, এই নিয়ে সবাই খুব ফিসফিস করছিল। তিক্ত কথাগুলো শুনতে তোর অবশ্যই ভালো লাগতো না। যা হয় ভালোর জন্যই হয়, এখন ঘুমা। মা কথা বলতে বলতে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুম শুধু নেই সুপ্তির দু চোখে। আকাশ পাতাল ভেবে ভেবে দীর্ঘ রাতটা একটু একটু করে কেটে গেল। সৌভিকের মেজাজটা খিটখিটে হয়ে আছে। গতকাল রাত থেকে ওর বন্ধুরা বলছে তোর জন্য বিশাল সারপ্রাইজের অপেক্ষা করছে মামু, শুধু সকাল হতে দে, দেখবি আসল মজা কাকে বলে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ সারপ্রাইজ দেওয়ার কোনো নামগন্ধই নেই। সে যাগ্গে গতকাল রাত থেকে সুপ্তিকে একবারের জন্য দেখেনি সৌভিক, অথচ অবুঝ মন, বেকুল হৃদয় সুপ্তিকে এক পলক দেখার জন্য চাতক পাখির মতো অস্থির হয়ে আছে। পাশে নতুন বউ বসে আছে, সেদিকে সৌভিকের কোনো ধ্যান জ্ঞান নেই। এই মুহূর্তে দীপ্তিকে ওর খুব বিরক্ত লাগছে। বিদায় বেলাও সুপ্তি সামনে এলো না। সৌভিকের মাথাটা ধীরে ধীরে গরম হয়ে উঠেছে। দীপ্তির ন্যাকা কান্না অসহ্য লাগছে। চিৎকার করে সুপ্তিকে ডাকতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, এই সুপ্তি, এই তুমি আমার সামনে আসছো না কেন? তোমাকে না দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। বরযাত্রীরা নতুন বউ নিয়ে চলে গেল। শুধু গেল না আবিরের বাবা মা। ড্রয়িং রুমের সোফায় সুপ্তির বাবা মায়ের সামনাসামনি বসে আছে। সুপ্তির বাবা ইতস্তত করে বলল, বেয়াই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দয়া করে নিন। আবিরের বাবা স্মিত হেসে বলল, অবশ্যই অবশ্যই। আবিরের মা চায়ে চুমুক দিয়ে বলল, সুপ্তি মামুনি কোথায়? ওর তো আজকে পরীক্ষা, বাসায় নেই। ও, যা বলতে চাইছিলাম, আমার ছেলে আবিরকে তো দেখেছেন? সুপ্তির মা বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছি, বড় ভালো ছেলে আপনার। তৃণা রানী গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলো, আমার ছেলের একটা কালো অতীত আছে। 2 বছর আগে খুব শখ করে বেশ ধুমধাম করে আবিরের বিয়ে দিয়েছিলাম আমি। মেয়েটা দেখতে ছিল আগুন সুন্দরী, চোখ ধাঁধানো রূপ। বিয়ের পর থেকেই দেখতাম আমার ছেলেটা কেমন মনমরা হয়ে থাকে। আগের মতো হাসে না, কথা বলে না, বাসায় বেশিক্ষণ থাকে না, গভীর রাতে বাড়ি ফেরে। এই নিয়ে প্রশ্ন করলেও আবির মুখ খুলতো না, শুধু বলতো, কিছু হয়নি মা, ও নতুন তো, তাই ওকে সময় দিচ্ছি। নতুন বিয়ে করলে দুজনে থাকবে হাসি খুশি, মিলমিশ থাকবে, দুজনে ঘুরে বেড়াবে, আরও কত কিছু। অথচ ওরা দুজন ছিল মুদ্রার উল্টো পিঠ। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলতো না। আমাদের সামনে যা একটু কথা বলতো, আমার অনুমানকে সত্যি প্রমাণ করে দিয়ে মেয়েটা বিয়ের 2 মাসের মাথায় আমাদের সোনা দানা টাকা পয়সা চুরি করে একজন পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল। অনেক পরে শুনেছি দীর্ঘদিন নাকি ওদের প্রেম ছিল। মেয়েটার বাবা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে রীতিমতো ছেলেটাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘরে আটকে রেখে মেয়ের প্রেম ঘটিত ব্যাপার গোপন রেখে
মেয়েটাকে আমার আবিরের সাথে বিয়ে দিয়েছে। যদিও এই কথা আমরা অনেক পরে জেনেছি, তারপরও ওরা খুব চেষ্টা করেছে ওদের মেয়েকে আমার ছেলের কাছে গছিয়ে দিতে, কিন্তু আবির তার আগেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। সেই থেকে আমার ছেলেটা দ্বিতীয় বিয়ে করতে বড় ভয় পায়। কত বুঝিয়েছি, কিছুতেই আমার ছেলেটা আর বিয়েতে রাজি হলো না। এইভাবে কি জীবন চলে? আপনারাই বলেন। আপনাদের বড় মেয়ে সুপ্তিকে আমার খুব পছন্দ হয়েছে দিদি, ওকে আমার আবিরের জন্য দেবেন? শেষের কথাটা খুব বিনয়ের সাথে বলল তৃণা রানী। সুপ্তির বাবা মা দুজনেই অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তারা মনস্থির করেছিল দীপ্তির বিয়ের পরপরই সুপ্তিকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে, কিন্তু এত তাড়াতাড়ি সুপাত্র পেয়ে যাবে স্বপ্নেও ভাবেনি। সৌভিকের কাজের জায়গায় খোঁজ নিতে গিয়ে আগেই জেনেছে সৌভিকের মামার বিশাল অবস্থা। ঢাকায় বাড়ি গাড়ি বড় বড় দুটো শোরুম আছে। সৌভিকের থেকেও অবস্থাপূর্ণ তারা। এত বড় ঘর থেকে সুপ্তির জন্য এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব আসবে তারা স্বপ্নেও ভাবেনি। দুজনের চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। তৃণা রানী একটু থেমে বড় করে দম নিয়ে বলল, সুপ্তি মামুনির সাথে দেখা হলো না, ওকে আবিরের বিষয়ে সব কিছু জানাবেন। নিজের ছেলে বলে বলছি না দিদি, আমার ছেলেটা খাঁটি সোনা, আপনারা খোঁজ খবর নিলেই জানতে পারবেন। যদি আমার ছেলের অতীত জানার পর সুপ্তি মামুনি আমার ছেলেকে বিয়ে করতে আগ্রহ দেখায় তবে আমাদের অবশ্যই জানাবেন। আমরা আর দেরি করব না, এই মাসেই ওদের 4 হাত এক করে দেব। এই যে আমাদের কার্ডটা রাখুন, সুপ্তির মতামত জেনে অবশ্যই যোগাযোগ করবেন। আবিরের বাবা মা চলে গেল। আনন্দে সুপ্তির মায়ের চোখে জল চলে এলো। নিহার বাবুকে বলল, সুপ্তিকে জানানোর দরকার নেই, আবিরের আগেও বিয়ে হয়েছিল, আমরা এখানেই সুপ্তির বিয়ে দেব। এত ভালো সম্বন্ধ যেচে পড়ে যখন এসেছে কিছুতেই হাতছাড়া করব না। নিহার বাবু ইতস্তত করে বলল, কিন্তু মেয়েকে আবিরের প্রথম বিয়ের কথা গোপন করে বিয়ে দেওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ওদের কি বাচ্চা কাচ্চা আছে? নেই তো। তোমার মেয়ে সুখেই থাকবে। দেখো দেখো যা ভালো বুঝো, এই নিয়ে পরে যেন অশান্তি না হয়। সৌভিক দীপ্তির বৌভাতের অনুষ্ঠানেও সুপ্তি এলো না। আবির খুব আশা করে বসেছিল এই বুঝি সুপ্তি আসবে, কিন্তু আবিরের আশাকে নিরাশ করে দিয়ে সুপ্তি এলো না। রাত 12টার দিকে বাসর ঘরে ঢুকে সৌভিক প্রথম কথা বলল, তোমার বড় বোনকে বিয়েতে তো দেখলাম না দীপ্তি, নাকি ভয় পেয়েছে? দীপ্তি কি উত্তর দেবে ভেবে পেল না। দীপ্তি জড়সড় হয়ে বসেছিল। দীপ্তির নির্লিপ্ততা সহ্য হলো না সৌভিকের। সৌভিক রেগে গেল, বোধহয় নেশা করেছে। এক ধাক্কায় আচমকা দীপ্তিকে বিছানায় ফেলে দিল। সুপ্তিকে না দেখে এমনিতেই মাথা আগুন ধরে গেছে। এখন দীপ্তিকে দিয়ে এর সমস্ত ঝাল মেটাবে সৌভিক। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে দীপ্তি ছটফটিয়ে উঠল। সৌভিক এত জোরে দীপ্তির হাত দুটো চেপে ধরেছে, ব্যথায় চিৎকার করে কেঁদে দিল দীপ্তি। সৌভিক উন্মাদের মতো দীপ্তির গায়ের কাপড় দিয়ে হাত মুখ বেঁধে ফেলল। তারপর ঠান্ডা চোখে দীপ্তির বুকের দিকে তাকিয়ে কেমন যেন হাসল। দীপ্তির শরীরে চেপে বসে শীতল কণ্ঠে বলল, ফিল্মি স্টাইলে আজ বাসর করব আমরা, প্লিজ এনজয় সুপ্তি। দীপ্তির নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এক রাশ ভয় আতঙ্ক চোখে মুখে ভর করেছে। বিয়ে নিয়ে যে রকম ফ্যান্টাসিতে ভুক্ত দীপ্তি, প্রথম রাতে তার কিছুই হলো না। উল্টে দীপ্তির শরীরে জোকের মতো কিলবিল করা মানুষটার প্রতি বড় বেশি বিতৃষ্ণা এসে গেল। জ্ঞান হারানোর আগে আরও একটা কথা দীপ্তি স্পষ্ট শুনেছে, মানুষটা কেমন আকুল হয়ে তখন সুপ্তি বলে ডাকছিল দীপ্তিকে। দীপ্তির কোনো হুঁশ জ্ঞান নেই, প্রচুর ব্লিডিং হচ্ছে। পরনের শাড়িও বিছানার চাদর লাল রঙা রক্তে ভিজে গেছে। সৌভিক হতভম্ব হয়ে গেল।
অতিরিক্ত ভয়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। কাঁপা কাঁপা হাতে দীপ্তির গাল স্পর্শ করল সৌভিক। ভীতু কণ্ঠে বলল, এই দীপ্তি, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ছোটবেলা থেকেই রক্তে ভয়াবহ ফোবিয়া আছে সৌভিকের। দীপ্তির অতিরিক্ত রক্তক্ষরণ দেখে নেশা ছুটে গেছে, প্রচুর ভয় পেয়েছে, ঘামে শরীর পুরো ভিজে উঠেছে, চোখ মুখ অন্ধকার দেখছে। সুপ্তির ওপর জেদ করে দীপ্তির সাথে এতটা অমানবিক আচরণ করা একদম ঠিক হয়নি। আরও একটা অন্যায় কাজ করেছে সৌভিক। গতকাল রাতে বিশেষ এক ধরনের ওষুধ খেয়েছিল, সেই ওষুধের জন্যই বোধহয় এতটা বাড়াবাড়ি হয়ে গেল। এত রক্ত সৌভিকের সহ্য হলো না। দীপ্তিকে বিছানার চাদর দিয়ে ঢেকে দিল, তারপর দৌড়ে বাথরুমে চলে গেল। চোখে মুখে জলের ছিটা দিল। না না, এইভাবে দীপ্তিকে ফেলে রাখা যাবে না। এত রক্তক্ষরণ হয়ে দীপ্তি যদি মরে যায় তখন কি করবে সৌভিক? তাছাড়া এই ঘটনা জানাজানি হলে সৌভিককে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতেই দিশেহারা বোধ করল সৌভিক। পরে যা হয় হবে, আগে তো মেয়েটাকে বাঁচানো উচিত। সৌভিক এসে দীপ্তির একটা জামা হাতে নিল, ওড়না দিয়ে নিজের চোখ ভালো করে বেঁধে নিল যাতে আর রক্ত দেখা না লাগে। দীপ্তির শাড়ি পাল্টে জামা পরিয়ে দিল, তারপর এক টানে চোখের বাঁধন খুলে ফেলল। দীপ্তিকে পাজা কোলে তুলে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। আবিরের ঘুম ভেঙেছে। বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসতেই দেখল সৌভিক দীপ্তিকে কোলে তুলে ছুটছে। আবির হতভম্ব হয়ে গেল। ওদের পিছু পিছু গাড়ি চাবিটা নিয়ে ছুটে গেল। সৌভিকের কাঁধে এক হাত রেখে আবির বলল, কি হয়েছে সৌভিক? সৌভিকের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। নিচু কণ্ঠে বলল, দীপ্তির অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। আবির গাড়িতে উঠে বসল। পেছনের দরজা আনলক করে দিয়ে বলল, শিগগিরই গাড়িতে উঠে বস। সৌভিক কোনো কথা না বলে দীপ্তিকে নিয়ে উঠে বসল। আবির গাড়ি স্টার্ট দিল। কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালাতে লাগলো। একটা প্রাইভেট হসপিটালের সামনে গাড়ি থামাতেই সৌভিক দীপ্তিকে পাজা কোলে করে নিয়ে নামলো। দ্রুত এমার্জেন্সিতে ভর্তি করে দিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখল দীপ্তির যৌনাঙ্গ অনেকটা ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, 5টা সেলাই লেগেছে, তাতে রক্ত পড়া বন্ধ হলো। জরুরি ভিত্তিতে 2 ব্যাগ রক্ত লাগবে। সৌভিকের সাথে ম্যাচ করলো না, রক্তের গ্রুপ ম্যাচ করলো আবিরের সাথে। আবির রক্ত দিতে রাজি হয়ে গেল। ততক্ষণে সৌভিকের বাবা মা, মামা মামি, মাসিসহ বেশ কাছের কিছু আত্মীয় স্বজন হাসপাতালে চলে এসেছে। সৌভিকের বাবা তো ছেলেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হাসপাতাল গরম করে ফেলল। 2-3 বার তেড়ে গেছে ছেলেকে মারতে, সবাই বাধা দেওয়াতে মারতে পারেনি। সৌভিকের মা ছেলের এত অধঃপতন দেখে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে হাপুস নয়নে কাঁদছে। নতুন বউয়ের বাবার বাড়ির লোকজন জানলে কি হবে ভাবতেই লজ্জায় অস্থির লাগছে। কত মানুষ বিয়ে করে বাসর হয়, কই তাদের তো এমন হয় না, তাহলে তার নিজের পেটের ছেলে কেন এই রকম একটা অঘটন ঘটালো? লোকে জানলে তো ছিছি করবে। বউ তো আর একদিনের না, সারা জীবনের। রয়ে শয়ে ভালোবেসে কাছে গেলে কি এমন ক্ষতি হতো? এত কুৎসিত ঘটনার পর এই মেয়েটা কি সৌভিকের সাথে সংসার করতে চাইবে? ভাবনাগুলো একটার পর একটা মাথায় কেমন জট পাকিয়ে যাচ্ছে। এত ভাবতে ভাবতে সুমিত্রা পাগল পাগল লাগছে। এই ছোটবেলার মতো ইচ্ছে মতো সৌভিককে পেটাতে ইচ্ছে করছে। ছেলে তো না, অসভ্য জানোয়ার তৈরি হয়েছে একটা। আবির দীপ্তিকে রক্ত দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বেরোলো। সবাইকে দেখে মৃদু হাসলো। তৃণা রানী আবিরের মলিন মুখের দিকে তাকিয়ে রইল। কে জানে ছোট মেয়ের জেদ ধরে বড় মেয়েকে আদৌ আবিরের সাথে বিয়ে দেবে তো দীপ্তির বাবা মা? সৌভিকটা ছোটবেলা থেকেই মায়ের আশকারা পেয়ে প্রচুর বেয়াদব তৈরি হয়েছে, তাই বলে নিজের বিয়ে করা বউয়ের সাথে এতটা অমানবিক আচরণ করবে? ছি ছি। বৃত্তৃষ্ণায় একদলা থুথু তৃণা রানীর মুখে জমা হলো। দীপ্তিকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে বেডে দেওয়া হয়েছে। 3-4 ঘন্টা পর দীপ্তির জ্ঞান ফিরল। অবশ
ছুটে গেছে, প্রচুর ব্যথা করছে, অসহ্য যন্ত্রণায় চোখ মুখ খিচে আছে। ধীরে ধীরে রাতের কথা মনে পড়তেই শিরদাঁড়া বেয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে গেল। মানুষটার সুন্দর মুখের আড়ালে ভয়ঙ্কর হিংস্রতা দেখেছে দীপ্তি। কেন মানুষটা দীপ্তিকে এত কষ্ট দিল? দীপ্তি দু চোখ বুজে ফেলল, গাল বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আপন মানুষের মনের কষ্ট দিয়ে সুখে থাকা যায় না বোধহয়। তবে কি দিদির নীরব চোখের জলের অভিশাপ লাগলো আর এত তাড়াতাড়ি ফলেও গেল? দীপ্তি বিড়বিড় করে বলল, দিদি রে, আমাকে তুই ক্ষমা করে দিস। বাবা মা তোর মনে কষ্ট দিয়ে আমার সুখ কিনতে চেয়েছিল। আমি যে কি সুখে আছি রে দিদি। ক্ষণিকের মোহে পড়েছিলাম ঠিকই, তবে এমন সুখ আমি চাইনি, বিশ্বাস কর। লোভ, মিথ্যে অহংকার সত্যি একটা মানুষকে পুরো শেষ করে দেয়। সৌভিক যদি ভালোবেসে আমার কাছে আসতো, আমি ওকে আমার সবটুকু বিলিয়ে দিতাম, কিন্তু ও কেন আমাকে? আসবো দীপ্তি? দীপ্তির মুখের কথা মুখেই রয়ে গেল। দরজায় সুমিত্রাকে দেখে তাড়াহুড়ো করে চোখের জলটুকু মুছে নিয়ে অন্যদিকে তাকালো। সুমিত্রা অবশ্য উত্তরের অপেক্ষা করল না, ধীর পায়ে হেঁটে এসে দীপ্তির পাশে বসল। দীপ্তির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। অপরাধী কণ্ঠে বলল, সৌভিকের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও মা। সুমিত্রা ঝরঝর করে কেঁদে দিল। আচমকা দীপ্তির পা দুটো আঁকড়ে ধরে বলল, তোমার বাবা মাকে এই বিষয়ে কিছু জানিও না। সৌভিকের বাবা রগচটা রাগী মানুষ। এই ঘটনার জের ধরে যদি বিয়ে একদিন না পেরোতেই তোমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে এর প্রভাব আমার সংসারেও খুব বাজেভাবে পড়বে মা। তুমি তো আমার মেয়ের বয়সী, আমাকে আমার সংসারটা ভিক্ষা দে না মা। সবাই স্বার্থপর, নিজেরটা গোছাতেই ব্যস্ত। দীপ্তিও তো খুব স্বার্থপরের মতোই কাজ করেছে। এখন কোন মুখে বাবার বাড়ি ফিরে যাবে দীপ্তি? মধ্যবিত্ত পরিবারে মেয়েদের কত দিক সামলে চলতে হয়। এমনিতেই দিদির আগে দীপ্তির বিয়ে হয়েছে, এই নিয়ে দিদিকে কত কটু কথা শুনতে হয়। এখন যদি দীপ্তি সংসার না করে বাপের বাড়ি চলে যায়, তাহলে তো দিদির আর কোথাও ভালো ঘরে বিয়েই হবে না। দীপ্তি সিদ্ধান্ত নিল, কষ্ট হলেও কাউকে কিচ্ছু জানাবে না দীপ্তি, অন্তত দিদির বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে। সুপ্তির ভালো ঘরে বিয়ে হয়ে গেলে দীপ্তি আর সৌভিকের সংসার করবে না, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল দীপ্তি। 3 দিন হাসপাতালে থেকে চতুর্থ দিন দীপ্তিকে রিলিজ দেওয়া হলো। দীপ্তির মা সুবর্ণা রানী বার কয়েক ফোন দিয়ে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য নেমন্তন্ন দিয়েছে। দীপ্তি মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বললেও বাড়িতে যাওয়ার ব্যাপারটা মিথ্যা বলে কাটিয়ে দিল। ওই ঘটনার পর থেকে সৌভিকের সাথে আর দেখা হয়নি। তবুও বেহায়া মনটা চাতক পাখির মতো সৌভিকের এক পলক দেখার জন্য অস্থির, দিশেহারা হয়ে আছে। সৌভিকদের বাড়িতে এসে সুমিত্রা নিজের ঘরে নিয়ে গেল দীপ্তিকে। দীপ্তি ভেবেছিল বাসায় এসে হয়তো এক পলক সৌভিককে দেখবে। সৌভিক যেন তীর্থের কাক। বাড়িতে এসেও দেখা মিলল না। দীপ্তির ঘা অনেকটাই শুকিয়েছে, তবে ব্যথা আছে। নিয়ম করে দুবেলা ড্রেসিং করতে হয়। দীপ্তি নিচু হয়ে একা একা ড্রেসিং করতে পারে না, হাসপাতালের নার্সরা ড্রেসিং করে দিত। এখন বাড়িতে কে ড্রেসিং করবে? ডাক্তার বলেছে নিয়মিত ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাবার সম্ভাবনা আছে। সুমিত্রা একটা বক্স নিয়ে এসে দীপ্তির পাশে বসলো। দীপ্তি শুয়েছিল। শাশুড়িকে দেখে ধীরে ধীরে উঠে বসলো। সুমিত্রা তুলোতে বিটাডিন ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, ম্যাক্সিটা সরাও দীপ্তি, আমি ড্রেসিং করে দিই। দীপ্তি খুব লজ্জা পেল এবং একই সাথে অনুভব করল যে মেয়ের বর ভাগ্য ভালো হয় না, সেই মেয়ের শাশুড়ি ভাগ্য অসম্ভব ভালো হয়। হাসপাতালেও মানুষটা ছায়ের মতো দীপ্তিকে আগলে রেখেছিল। সুমিত্রা ভরসা দিয়ে বলল, লজ্জার কিচ্ছু নেই দীপ্তি, আমি তোমার মায়ের মতো। দীপ্তি মুখে কিছু বলল না, তবে ধীরে ধীরে ম্যাক্সিটা তুলে দিল। সুমিত্রা এক মনে ড্রেসিং করে রাতের খাবার খাইয়ে দিল। তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল দীপ্তি।
মাঝরাতে ঘুম ভাঙতে অনুভব করল এই ঘুটঘুটে অন্ধকারে একটা হাত দীপ্তির হাতটা শক্ত করে ধরে রেখেছে। পাশেই সুমিত্রা নাক ডেকে ঘুমাচ্ছে। দীপ্তিকে নড়াচড়া করতে দেখে সৌভিক ফোনের লাইট নিজের মুখে ধরল। অসময়ে সৌভিককে দেখে পিলে চমকে উঠল দীপ্তি। হায়, মানুষটা এই কদিনে কেমন শুকিয়ে একটুখানি হয়ে গেছে। গালে অযত্নে দাড়ি গজিয়েছে, মুখটা খুব মলিন। দীপ্তি ধীরে ধীরে উঠে বসল, তবে সৌভিককে দেখার আগে মতো আর উচ্ছ্বাস কাজ করল না। গাঢ় কণ্ঠে বলল, কি চাই? সৌভিক মাথা নিচু করে ফেলল। দীপ্তির কাছে আর কিছুই চাওয়ার নেই সৌভিকের। ফুলশয্যার রাতে এমন একটা কাণ্ড ঘটিয়েছিল সৌভিক। প্রতিটা সেকেন্ডে মনে হলেই অনুশোচনায় দগ্ধ হয়ে যায় সৌভিক। বাবার কড়া নির্দেশ, দীপ্তিকে ডিস্টার্ব করা যাবে না। এই বাড়িতে দীপ্তি দীপ্তির মতো থাকবে, সৌভিক সৌভিকের মতো। কিন্তু সৌভিকের মন তো মানে না। সৌভিক খুব করে চায় দীপ্তি সৌভিকের পাশে থাকুক। সেই আগের মতো সৌভিককে দেখে লজ্জা পাক, বুক দুরু দুরু করুক, মন থেকে ভালোবাসুক। মানুষের সব চাওয়া বোধহয় পূর্ণতা পায় না। সৌভিক বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। তখনও দীপ্তির একটা হাত সৌভিকের মুঠোর মধ্যখানে ধরে রাখা। বলল, ঘরে চলো দীপ্তি। দীপ্তি একটুও ভয় পেল না। লাইটের আলোটা ঘুরিয়ে সৌভিকের চোখে চোখ রাখল। তারপর কেমন করে যেন হাসল দীপ্তি। ঠান্ডা কণ্ঠে বলল, ওই ঘরে নিয়ে কি করবেন? সেদিনের মতো রেপ করবেন? সৌভিক দু চোখ বুজে ফেলল, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, দীপ্তি, ভুল বললাম কিছু? সরি, আমি এখনো সম্পূর্ণ সুস্থ নই। আমার শরীরটা পেতে হলে আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অপমান করছো? দীপ্তি অবাক হওয়ার ভান করে বলল, অপমান? তাও আবার আপনাকে? এত সাহস আছে নাকি আমার? দীপ্তি, আমার মাথা গরম করে দিও না প্লিজ, ঘরে চলো। বললাম তো আমি এখনো সুস্থ হইনি। সৌভিক নিচু কণ্ঠে বলল, তুমি যা ভাবছো আমি তার জন্য ডাকিনি। তাহলে কিসের জন্য ডাকছেন? আপনার হাত পা টিপে দিতে হবে? দীপ্তি। সৌভিক আচমকা দীপ্তিকে কোলে তুলে নিল। দীপ্তির গা জ্বালানো কথা সৌভিকের সহ্য হচ্ছে না। দীপ্তি ছটফটিয়ে উঠল। সৌভিকের বুকে মৃদু কুল ঘুষি দিয়ে অধৈর্য হয়ে রাগী কণ্ঠে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার করব এখন। সৌভিক দীপ্তিকে কোলে নিয়ে নিজের ঘরে যেতে যেতে বলল, করো চিৎকার, দেখি কেমন তেজ তোমার, বাট আই ডোন্ট কেয়ার। চলবে।